গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত। পড়ছি এর ষষ্ঠ ও শেষ পর্ব। গঙ্গাচরণ ফিরল, মাছের ঝোল ভাত খেয়ে। গেড়ি গুগলি সেদ্ধ নয়। এখন এই গ্রামের এদিনেও ভাত খেতে পাওয়া যাচ্ছে। এরপরে আর পাওয়া যাবে কিনা কে জানে। গোয়ালঘর নিকিয়ে পুছে দিলে নিবারণের বিধবা বড় মেয়ে ক্ষান্তমণি। কাঠ নিয়ে এসে একপাশে রাখলে। গঙ্গাচরণ পুকুরের জলে স্নান করে আসতেই ক্ষান্তমণি তসরের কেটে কাপড় কুচিয়ে হাতে দিলে। রান্নার জন্য কুটনো বাসন সব ঠিক করে এনে দিলে। একবার হেসে বললে, দাদা ঠাকুর, অতটা নুন পুড়ে যাবে যে বেম্মন। দেব না? বেম্মন মুখে দিতে পারবেন না? আপনার রসুই করবার অভ্যেস নেই বুঝি? না, আপনি বসে বসে রাঁধুন, আমি দেখিয়ে দিচ্ছি। ক্ষান্তমণি যে বেশ ভালো মেয়ে গঙ্গাচরণ অল্প সময়ের মধ্যে তা বুঝতে পারলে। কোথা থেকে একটু আখের গুড় গাওয়া ঘি জোগাড় করে নিয়ে আসে, যাতে গঙ্গাচরণের খাওয়াটা ভালো হয়, সেদিকে খুব লক্ষ্য। খেতে বসে গঙ্গাচরণের কিন্তু ভাত যেন গলা দিয়ে নামে না। আশ্চর্যের কথা, হাবুর জন্যে দুঃখ নয়, পটলার জন্যও নয়। দুঃখ হল অনঙ্গ বউয়ের জন্যে। সে আজ দুদিন খায়নি, তার চেয়েও হয়তো আরো বেশি দিন খায়নি। মুখ ফুটে তো কোনোদিন কিছু বলে না। আর একটু আখের গুড় দিই? না, এ দুধ তো খাঁটি, গুড় দিলে সোয়াদ নষ্ট হয়ে যাবে। এমন ঘন দুধের বাটিতে হাত ডুবিয়ে সে খাচ্ছে এখানে। ওখানে অনঙ্গ বউ হয়তো উঠোনের কাঁটানটের শাকের বনে চুবড়ি নিয়ে ঘুরছে, অখাদ্য কাঁটানটে শাক তুলবার জন্যে। নইলে বেলা হতে না হতে পাড়ার ছেলেমেয়েরা এসে জুটবে, তাদের উৎপাতে গাছের পাতাটি থাকবার জন্যে। ক্ষান্তমণি পান আনতে গেল। পাতে দুটি ভাত পড়ে আছে। গঙ্গাচরণের প্রবল লোভ হল ভাত দুটি সে বাড়ি নিয়ে যায়। কিন্তু কি করে নিয়ে যাবে? চাদরের মুড়োয় বেঁধে? ছি, সবাই টের পাবে। এটো ভাত ব্রাহ্মণ হয়ে চাদরের মুড়োয় বেঁধে নেবে? গঙ্গাচরণ বসে বসে মতলব ভাবতে লাগল। কি করা যাবে? বলা যাবে কি এই ধরনের যে আমাদের বাড়ি একটা কুকুর আছে, তার জন্যে ভাত কটা নিয়ে যাব? তাতে কে কি মনে করবে? বড় লজ্জা করে যে। অনেকগুলো ভাত নয় বটে, তবুও 4-5 গ্রাস হবে অনঙ্গ বউয়ের। বড় বড় 4-5 গ্রাস। নিয়ে যাবেই সে। কিসের লজ্জা? এমন সময় ক্ষান্তমণি এসে পান দিতেই ওর মুখের দিকে চেয়ে গঙ্গাচরণের সাহস চলে গিয়ে রাজ্যের লজ্জা ও সংকোচে সে জুটল। দিব্যি সুন্দরী মেয়ে, যৌবন পুষ্ট দেহটির দিকে বারবার চেয়ে দেখেও হাস মেটে না। কালো চুল, মাথায় একতাল, নাকের ডগায় একটা ছোট্ট তিল, মুখে 2-10টা বসন্তের দাগ আছে বটে, তবু ক্ষান্তমণির সুশ্রী মুখ। গঙ্গাচরণ বললে, ক্ষান্ত, তোমার বসন্ত হয়েছিল? হ্যাঁ দাদা ঠাকুর, আজ 3 বছর আগে। ডাবের জল দিয়ে মুখ ধুলে ও দাগ কটার থাকত না। আপনিও যেমন দাদা ঠাকুর। আর কি হবে মুখের চেহারা নিয়ে বলুন? সেদিন চলে গিয়েছে। কপাল যেদিন পুড়েছে হাতের নোয়া ঘুচেছে। এখন আশীর্বাদ করুন যেন ভালোই ভালোই যেতে পারি। তারপর চুপি চুপি বললে, আপনি ওই পুকুরের বাঁশঝাড়ের ধারে দাঁড়িয়ে থাকুন গিয়ে। গঙ্গাচরণ সবিস্ময়ে বললে, কেন? চুপ চুপ, বাবাকে লুকিয়ে 2টো চাল দিচ্ছি আপনাকে, কাউকে বলবেন না। আতপালিটাক চাল আমি আলাদা করে রেখে দিয়েছি আপনার রান্নার চাল আনবার সময়। নিয়ে যান চাল কটা। আপনার মন খারাপ হয়েছে বাড়ির জন্যে, আমি তা বুঝতে পেরেছি। মেয়েরাই লক্ষ্মী, মেয়েরাই অন্নপূর্ণা। বুভুক্ষ জীবের অন্ন ওরাই দুহাতে বিলয়। ক্ষান্তমণিকে আঁচলের মুড়োতে লুকিয়ে চাল আনতে দেখে দূর থেকে গঙ্গাচরণের ওই কথাই মনে হল। ক্ষান্ত গঙ্গাচরণের পায়ের ধুলো নিয়ে বললে, হাতে করে 2টো চাল দেব ব্রাহ্মণকে, এ কত ভাগ্যি। কিন্তু বাবা ঠাকুর, যে আকাল পড়েছে তাতে কাউকে কিছু দেবার জো নেই, সবই অদ্দেষ্ট। লুকিয়ে নিয়ে যান। লুকিয়ে নিয়ে যাচ্ছি। না লুকিয়ে নিয়ে গেলে লোকে চেয়ে নেবে, না দিলে কান্নাকাটি করবে, এমন মুশকিল হয়েছে। আমাদের গায়ের তো দোর বন্ধ না করে দুপুরে খেতে বসবার জো নেই। সবাই এসে বলবে ভাত দাও। দেখে দুঃখও হয়, কিন্তু কতজনকে ভাত দেবেন আপনি? ক্ষমতা যখন নেই তখন দোর বন্ধ করে থাকাই ভালো। একটা কথা বলি। কি? যদি কখনো এমন হয় না খেয়ে থাকতে হয়, তবে আমার কাছে আসবেন, আমি যা পারি দেব। আমার নিজের স্বামী পুত্র নেই, দেবতা ব্রাহ্মণের সেবাও যদি না করলাম তবে জীবনে করলাম কি বলুন? বাড়ি ফিরবার পথে নসরাপুরের বিলের ধারে একটা দোকান। বেলা পড়ে এসেছে। দোকানিকে তামাক খেতে দেখে গঙ্গাচরণ দোকানে গিয়ে উঠে বললে, তামাক খাওয়াও দেখি একবার। দোকানি বললে, আপনারা?
ব্রাহ্মণ, পেন নাম হই। জয়স্তু। দোকানে উঠে গিয়ে একটা কলার পাতা নিয়ে এসে ঠোঙা করে কোলকে বসিয়ে গঙ্গাচরণের হাতে দিলে, বলে, আপনার নিবাস? নতুন পাড়া, চরপোলতা। গিয়েছিলেন কোথায়? নিবারণের বাড়ি। ও গায়ে নিবারণ ঘোষ। বাবা ঠাকুরের পুঁটুলিতে কি চাল? হ্যাঁ বাবু। ঠেকে রাখুন, এসব দিকে বড্ড আকাল। এখনই এসে ঘ্যান ঘ্যান করবে সবাই। গঙ্গাচরণ বসে থাকতে থাকতে ৩-৪টি দুলে বাগদি জাতীয় স্ত্রীলোক এসে আঁচলে বেঁধে কলাই নিয়ে গেল। একজন নিয়ে গেল অপকৃষ্ট পাতা চা ও একটা ছোট্ট পাথর বাটিতে এক বাটি গুড়। দোকানি বললে, বসুন ঠাকুরমশাই। না বাবু, আমি যাব অনেক দূর, উঠি। না, একটু চা খেয়ে যেতেই হবে। আর তো কিছু দেওয়ার নেই, বসুন। চা খাবো আবার? হ্যাঁ, একটুখানি খেয়ে যান দয়া করি। আরও ৫-৬টি খদ্দের দোকানে এলো গেল। সকলেই নিয়ে গেল কলাই। শুধু কলাই, আর কিছু নয়। চা একটু পরে তৈরি হয়ে এলো। একটা কাঁচের গ্লাসে করে দোকানে ওকে চা দিলে। গঙ্গাচরণ লক্ষ্য করলে দোকানের মধ্যে তাকে, মেজের ওপর, নানা জায়গায় পেতলের কাঁসার বাসন থরে থরে সাজানো। বেশিরভাগ থালা আর বড় বড় জামবাটি। গঙ্গাচরণ ব্যাপারটা বুঝতে পারলে না। এরা কি কাঁসারই? বাসন কেন এত বিক্রির জন্যে? দোকানি আবার তামাক সাজালে। গঙ্গাচরণের মনের কথা বুঝতে পেরে বললে, ও বাসনও তো দেখছেন, ওসব বাধা দিয়ে গিয়েছে লোকে। এ গায়ে বেশিরভাগ দুলে বাগ দিয়ে আর মালো জাতের বাস। নগদ পয়সা দিতে পারে না। ওসব বাসন বাধা দিয়ে তার বদলে কলাই নিয়ে যায়। সবাই কলাই খায়। তাছাড়া কি মিলবে ঠাকুরমশাই? ওই খাচ্ছে। তোমার চাল নেই? না ঠাকুরমশাই। আমি দাম দেব, সত্যি কথা বলো, নগদ দাম দেব। না ঠাকুরমশাই, হাত জোর করে বলছি, ও অনুরোধ করবেন না। তোমরা কি খাও বাড়িতে? মিথ্যে কথা বলবো না। ভাত 4 আনা, কলাই 12 আনা। ডাঁটা শাক 2টো করেলাম বাড়িতে। তা সে রাখবার উপায় নেই। 3 মানেই খেতে লোকজন, মেয়ে ছেলে, খোকা খুকিরা ঢুকে গোছা গোছা উপড়ে নিয়ে যাচ্ছে। সাবার করে দিয়েছে সব। কিছু রেখে খাবার জো নেই। চাল কুমড়ো ফলেছিল গোটা কতক, এই দোকানের চালে। কে তুলে নিয়ে গিয়েছে? গঙ্গাচরণ তামাক খাওয়া সেরে উঠবার জোগাড় করলে। দোকানে বললে, ঠাকুরমশাই কলাই নেবেন? দাও। নিয়ে যান শেরখানেক। এর দাম আপনাকে দিতে হবে না। আর একটা জিনিস, দাঁড়ান, গোটা কতক পেয়ারা দিই, নিয়ে যান। আমার গাছের ভালো পেয়ারা, তাও আর কিছু নেই, সব পেড়ে নিয়ে গেল ওরা। আমি ডাঁসা দেখে 10-12টা জোর করে কেড়ে নিয়ে রেখেছিলাম। গঙ্গাচরণ বাড়ি পৌঁছে দেখলে অনঙ্গ বউ চুপ করে শুয়ে আছে। অমন সময় সে কখনো শুয়ে থাকে না। গঙ্গাচরণ জিজ্ঞেস করলে, শুয়ে কেন? শরীর ভালো তো দেখি? অনঙ্গ বউ যন্ত্রণাকাতর হয়ে বললে, কাউকে ডাকো। কাকে ডাকব? কাপালিদের বড় বউকে ডাকো চট করে, শরীর বড্ড খারাপ। গঙ্গাচরণ বড় ছেলেকে বললে, দৌড়ে যা কাপালি বাড়ি, বলগে এক্ষুনি আসতে হবে, মার শরীর খারাপ। অনঙ্গ বউ যন্ত্রণায় চিৎকার করতে লাগল। কখনো ওঠে, কখনো বসে। যূপবদ্ধ আর্ত পশুর মতো চিৎকার। গঙ্গাচরণ নিরুপায় অবস্থায় বাইরের দাওয়ায় বসে তামাক টানতে লাগল। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আকাশে পঞ্চমী তিথির এক ফালি চাঁদও উঠেছে। ঝিঝি ডাকছে লেবু ঝোপে। গঙ্গাচরণ আর সহ্য করতে পারছে না অনঙ্গ বউয়ের চিৎকার। ওর চোখে প্রায় জল এলো। ততক্ষণে বাড়ির মধ্যে আশেপাশের বাড়ির মেয়ে ছেলে এসে গিয়েছে। ওদের মধ্যে একজন বর্ষীয়সীকে ডেকে গঙ্গাচরণ উদ্ভ্রান্ত সুরে জিজ্ঞেস করলে, হ্যাঁ দিদিমা, বলি ও এমন করছে কেন? ঠিক সেই সময় একটা যেন মৃদু গোলমাল উঠল। একটি শিশু কণ্ঠের ট্যাঁটে কান্না শোনা গেল। বার কয়েক শাঁখ বেজে উঠল। সতীশ কাপালির মেয়ে বিন্দি বাড়ির ভেতর থেকে ছুটে এসে বললে, ও দাদাবাবু, বৌদিদের খোকা হয়েছে, এখন সন্দেশ বের করুন আমাদের জন্যে, 3 টাকা। গঙ্গাচরণের চোখ বেয়ে এবার সত্যি ঝরঝর করে জল পড়ল। তারপর দিন কতক সে কি কষ্ট! প্রসূতিকে খাওয়ানোর কি কষ্ট! না একটু চিনি, না আটা, না মিছরি। অনঙ্গবউ শুয়ে থাকে। নবজাত শিশু ট্যাঁটে করে কাঁদে। গঙ্গাচরণ কাপালিদের বড় বউকে বলে, ওর খিদে পেয়েছে, মুখে একটু মধু দাও খুড়ি। মধু খেয়ে বমি করেছে 2বার, মধু পেটে রাখছে না। তবে কি দেবে খুড়ি? দুধ একটু জাল দিয়ে দেব? অত ছোট ছেলে কি গায়ের দুধ খেতে পারে? আর এদিকে আঁতুড়ে পুয়াতি ঘরে, তার খাবার কোনো জোগান নেই। হিম হয়ে বসে থাকলে চলবে না বাবা ঠাকুর, এর জোগাড় করো।
গ্রামে কোনো কিছু মেলে না, হাটে বাজারেও না। আটা, সুজি বা চিনি আনতে হলে যেতে হবে মহকুমা শহরে সাপ্লাই অফিসারের কাছে। গঙ্গাচরণ দু একজনের সঙ্গে পরামর্শ করে ঠিক করলে মহকুমা শহরে যেতে হবে। ৭.৫ ক্রোশ পথ। সকালে রওনা হয়ে বেলা ১১টার সময় সেখানে পৌঁছল। এখানে দোকানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। গঙ্গাচরণের হাতে পয়সা নেই। জলখাবারের জন্যে মাত্র ২ আনা রেখেছিল, কিন্তু খাবে কি? চিড়ে পার্শে কিসের, মুড়িও তাই। মুড়কি চোখে দেখবার জো নেই। ২ আনার মুড়ি একটা ছোট্ট বাটিতে ধরে। ক্ষেত্র কাপালি বললে, ও দাদা ঠাকুর, এ যে ভয়ানক কাণ্ড দেখছি, খাবা কি? গঙ্গাচরণ ও ক্ষেত্র কাপালি সাপ্লাই অফিসারের অফিসে এসে দেখলে সেখানে রথযাত্রার ভিড়। আপিস ঘরের জানলা দিয়ে পারমিট বিলি করা হচ্ছে। লোকে জানলার কাছে ভিড় করে দাঁড়িয়ে পারমিট নিচ্ছে। সে ভিড়ের মধ্যে ৩৬ জাতির মহাসম্মেলন। দস্তুর মতো বলবান ব্যক্তি ছাড়া সে বাহু ভেদ করে ভেতরে প্রবেশ অসম্ভব। ঘরের মধ্যে থেকে মাঝে মাঝে তাড়া শোনা যাচ্ছে। লোকজন কিছু কিছু পিছিয়ে আসছে। কিছুক্ষণ পরেই আবার পূর্বের অবস্থা। ভিড়ের স্থিতিস্থাপকত্ব দিব্যি বেশি। গঙ্গাচরণ হতাশভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে ভিড় কমবার নাম নেই, বরং ক্রমবর্ধমান। গরমও তেমনি। আকাশে মেঘ জমে গুমোটের সৃষ্টি করেছে। ১ ঘণ্টা কেটে গেল। হঠাৎ ঝুপ করে জানলা বন্ধ হয়ে গেল। শোনা গেল হাকিম আহার করতে গেলেন। আবার কখন আসবেন তার কিছু ঠিক নেই। ভিড় ক্রমে পাতলা হয়ে এলো। লোকজন কতক গিয়ে আপিসের সামনে নিমগাছের তলায় বসে বিড়ি টানতে লাগল। ক্ষেত্র কাপালি বললে, ঠাকুরমশাই, কি করবেন? বসি, এসো। চলুন বাজারে গিয়ে খোঁজ করি, যদি দোকানে পাই। এ ভিড়ে ঢুকতে পারবেন না। বাজারে গিয়ে প্রতি দোকানে খোঁজ করা হলো। জিনিস নেই কোনো দোকানে। পাতিরাম কুণ্ডুর বড় দোকানে গোপাল বললে, সুজি দিতে পারি, ১.৫ টাকা সের, লুকোয়ে নিয়ে যাবেন সন্ধ্যের পর। ক্ষেত্র কাপালি বললে, আটা আছে? আছে, ১২ আনা করে সের। মিছরি? ১.৫ টাকা সের, সন্ধ্যের পর বিক্রি হবে। গঙ্গাচরণ হিসেব করে দেখলে কাছে যা টাকা আছে তাতে বিশেষ কিছু কেনা হবে না। পারমিট পেলে সস্তায় কিছু বেশি জিনিস পাওয়া যেতে পারে। আবার ওরা দুজনে সাপ্লাই অফিসারের আপিসে এলো। তখন ভিড় আরও বেড়েছে, কিন্তু জানলা খোলেনি। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছেন। গঙ্গাচরণ বিড়ি খাওয়ার জন্য তার কাছে গেল। জিজ্ঞেস করলে, আপনার নিবাস কোথায়? মালিপোতা। সে তো অনেক দূর, কি করে এলেন? হেঁটে এলাম, আবার কিসে আসব? গরিব লোক, এ বাজারে নৌকো কি গাড়ি ভাড়া করে আসবার ক্ষমতা আছে? কি নেবেন? কিছু খাবার নেই ঘরে। আমার বিধবা পিসি ঘরে, তার একাদশী আসছে। দশমীর দিন রাত্রিরে ২খানা রুটি করেও তো খাবেন, তাই আটা নিতে এসেছি। চাল পাচ্ছেন ওদিকে? পাবো না কেন, পাওয়া যায়। ২ টাকা কাঠা, তাও অনেক খুঁজে তবে নিতে হয়। খাওয়া হয় না মাঝে মাঝে। এই সময় জানলা খোলার শব্দ হতেই লোকের ভিড় সেই দিকে ছুটল। গঙ্গাচরণ বৃদ্ধের হাত ধরে বললে, শিগগির আসুন, এরপর আর জায়গা পাব না। তাও এরা পিছিয়ে পড়ে গেল। অতগুলো মরিয়ার লোকের সঙ্গে দৌড়পাল্লায় প্রতিযোগিতা করা এদের পক্ষে সম্ভব হল না। এদের পক্ষে বেশিরভাগ এসেছে আটা জোগাড় করতে। একজনকে জিজ্ঞেস করে জানা গেল সে দুপুরবেলা চাল জোগাড় না করতে পেরে উপবাসে আছে। একটু আটা নিয়ে গেলে তবে তার দিনের আহার পেটে পড়বে। তারা মরিয়া হবে না তো মরিয়া হবে কে? আরও ১ ঘণ্টা কেটে গেল। তারপর গঙ্গাচরণ জানলার সামনে দাঁড়াবার জায়গা পেলে। সাপ্লাই অফিসার টানা টানা কড়া সুরে জিজ্ঞেস করলেন, কি? গঙ্গাচরণের ভরসা ছিল তার চেহারার দিকে চাইলে সাপ্লাই অফিসার ভদ্রলোক বা ব্রাহ্মণ বলে খাতির করবে। কিন্তু তাতে নিরাশ হতে হল, কারণ হাকিম চোখ তুলে তার দিকে চাইলেন না। তার চোখ টেবিলের ওপরকার কাগজের দিকে, হাতে কলের কলম, অর্থাৎ যে কলম কালিতে ডোবানোর দরকার হয় না। গঙ্গাচরণের গলা কেঁপে গেল, বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগল, হাত পা কাঁপতে লাগল। সে বললে, হুজুর, আমার স্ত্রী আতুরে, কিছু খাবার নেই, আতুরের পোয়াতি, কি খায়, না আছে একটু আটা। হাকিম ধমকে সুরে বললেন, আহ, কি চাই? আটা, চিনি, সুজি, একটু মিছরি। ওসব হবে না। না দিলে মরে যাব হুজুর, একটু দয়া করে। হবে না, আজকের আটা হবে, ১ পোয়া সুজি, ১ পোয়া মিছরি। বলেই খসখস করে কাগজে লিখে হাকিম গঙ্গাচরণের হাতে তুলে দিয়ে বললেন, যাও। হুজুর, ৫০০ কোষ দূর থেকে আসছি, এতে কদিন হবে হুজুর? দয়া করে কিছু বেশি করে দিন। আমি কি করব? হবে না, যাও। গঙ্গাচরণ হাত জোর করে বললে, গরিব ব্রাহ্মণ, দয়া করে আমায়। হাকিম বিরক্তির সঙ্গে হাত বাড়িয়ে বললেন, দেখি কাগজ। যাও, ১ সের আটা, যত বিরক্ত।
লোকজনের ধাক্কায় গঙ্গাচরণকে ছিটকে পড়তে হলো জানলা থেকে। পেছন থেকে দু একজন বলে উঠল, ওমা, দেরি করো কেন? কেমন ধারার লোক তুমি, সরো। চাপরাশি চেঁচিয়ে বললে, হট যাও। বাজারের দোকান থেকে আটা কিনতে গিয়ে দেখলে আটা এবং সুজি দুই খারাপ। একেবারে খাদ্যের অনুপযুক্ত নয় বটে, তবে জিনিস ভালোও নয়। একটা ময়রার দোকানে ওরা খাবার খেতে গেল। ক্ষেত্রকাপালির বড় ইচ্ছে সে গরম সিঙারা খায়। শহর বাজারে তো প্রায় আসা হয় না, থাকে নিতান্ত অজপাড়া গায়ে। কিন্তু খাবারের দোকানে সিঙারা কিনতে গিয়ে সে দেখলে পানের খিরি অপেক্ষা একটু বড় সিঙারা একখানার দাম 2 পয়সা। জিনিসপত্রের আগুন দর। সন্দেশের সের এ অঞ্চলে চিরকাল ছিল 10 আনা 12 আনা, এখন তাই হয়েছে 3 টাকা। রসগোল্লা 2 টাকা। ক্ষেত্রকাপালি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কোনো জিনিস কিনবার জো নেই ঠাকুরমশাই। তাই তো দেখছি। কি খাবো বলুন তো? এ তো দেখছি 1 টাকার কম খেলে পেট ভরবে না। আপনি খাবা না? না, আমি কি খাবো? আমার খিদে নেই। সে হবে না ঠাকুরমশাই, আমার কাছে যা পয়সা আছে দুজনে ভাগ করে খাই। গঙ্গাচরণ ধমক দিয়ে বললে, কেন মিছিমিছে বাজে কথা বলিস? খেয়ে নিয়ে গে যা। কিন্তু গঙ্গাচরণের বড় লোভ হল একখানা থালায় সাজানো বড় বড় জোড়া সন্দেশ দেখে। তার নিজের জন্যে নয়, অনঙ্গবউ কতকাল কোনো জিনিস খায়নি, ওর জন্য যদি 2খানা নিয়ে যাওয়া যেত। ক্ষেত্রকাপালি গরম সিঙারা খেয়ে জল খেয়ে পানের দোকানে পান কিনতে গিয়েছে। ও তখন ময়রাকে বললে, তোমার ওই জোড়া সন্দেশের দাম কত? 4 আনা করে। 2খানা 4 আনা? সেকাল নেই ঠাকুর, 1খানার দাম 4 আনা। গঙ্গাচরণ অবাক হল। এই জোড়া সন্দেশের একখানির দাম ছিল 1 আনা, সেই জায়গায় একেবারে 4 আনা। সে কি কেনা ওর চলবে? অসম্ভব, হাতে অত পয়সা নেই। গঙ্গাচরণ বারবার জোড়া সন্দেশের দিকে চাইতে লাগল। সুন্দর সন্দেশ গড়েছে, কারিগর ভালো। ঠোঙা থেকে বের করেই যদি অনঙ্গর হাতে দেওয়া যেত। ওগো, দেখো কি এনেছি। কি গা? কেমন জোড়া সন্দেশ দেখেছ? তোমার জন্যে নিয়ে এলাম। কখনো স্ত্রীর হাতে কোনো ভালো খাবার তুলে দেয়নি, পাবেই বা কোথায়? কবে সচ্ছল পয়সার মুখ দেখেছে সে? তার ওপর এই ভীষণ মনন্তর। ক্ষেত্রকাপালির কাছেও পয়সা নেই যে ধার করবে। সে পেটুক ব্যক্তি, বসে বসে যা কিছু এনেছিল জিলেপি আর সিঙারা কিনেই ব্যয় করেছে। বেলা পড়ে এসেছে। নদীর ধার দিয়ে দিয়ে রাস্তা। দুজনে পথ হেঁটে চলল গ্রামের দিকে। ক্ষেত্রকাপালি বিড়ি টানছে আর বকবক করে বকছে। গঙ্গাচরণ চাদরের প্রান্তে 2টি মুড়ি মুরকি বেঁধে নিয়েছে, মাত্র 2 আনার। এত অল্প জিনিস যে কয়েক মুঠো খেলেই ফুরিয়ে যাবে। ছেলে দুটো বাড়িতে আছে, বলবে এখন, বাবা কি এনেছ আমাদের জন্যে? ছেলে মানুষ, তারা কি মনন্তর বোঝে? তাদের জন্য 2টো নিয়ে যেতে হবে, 2টো ও খাবে একটা ভালো পরিষ্কার জায়গায় বসে, খেয়ে নদীর জল পান করবে। সারাদিন অনাহার, ক্ষুধা ও তৃষ্ণা দুই প্রবল। এক জায়গায় গাছতলায় বসে গঙ্গাচরণ 2-3 মুঠো মুড়ি মুরকি খেয়ে নিয়ে জলে নামতে গিয়ে দেখলে একটা শ্যাওলা দামের ওপারে অনেক কলমি শাক। আজকাল দুর্লভ, শাক পাতা কি লোক রাখছে? ক্ষেত্রকাপালিকে বললে, জলে নামতে পারবি? শাক নিয়ে আয় তো দিকি। ক্ষেত্রকাপালি গামছা পরে জলে নেমে 1 গলা জল থেকে দাম টেনে এনে কলমিলতার ঝাঁক ডাঙার কাছে তুললে। তারপর দুজনে মিলে শাক ছিঁড়ে বড় দুহাটি বাঁধলে। বাড়ি ফিরতেই অনঙ্গবউ ক্ষীণস্বরে বললে, ওগো, এলে, এদিকে এসো। কেমন আছো? এখানে বসো। কোথায় গিয়েছিলে এতক্ষণ? কতক্ষণ যেন দেখিনি। টাউনে গেলাম তো, তোমাকে বলেই তো গেলাম। জিনিসপত্র নিয়ে এলাম সব। অনঙ্গ নিস্পৃহ উদাস সুরে বললে, বসো এখানে। সারাদিন টোটো করে বেড়াও কোথায়? তোমার একটু দেখতে পাইনি। গঙ্গাচরণের মনে বড় কষ্ট হল ওকে দেখে। বড় দুর্বল হয়ে পড়েছে অনঙ্গবউ। এমন ধরনের কথাবার্তাও বড় একটা বলে না। এ হল দুর্বল রোগীর কথাবার্তা। অনাহারে শীর্ণ দুর্বল হয়ে পড়েছে। কতকাল ধরে পেট পুরে খেতে পেত না, কাউকে কিছু মুখ ফুটে বলাও স্বভাব নয়। কত সময় নিজের বাড়া ভাত অপরকে খেতে দিয়েছে। শরীর সেসবের প্রতিশোধ নিচ্ছে এখন। গঙ্গাচরণ সস্নেহে বললে, তুমি ভালো হয়ে ওঠো, তোমাকে জোড়া সন্দেশ এনে খাওয়াবো টাউন থেকে। হরি ময়রা যা সন্দেশ করেছে, দেখলে খেতে ইচ্ছে করে। অনঙ্গবউ আঁতুর থেকে বেরিয়েছে, কিন্তু বড় দুর্বল, শীর্ণ দেহ, খেতে পায় না, তা সারবে কোথা থেকে? গঙ্গাচরণ প্রাণপণে চেষ্টা করে খাবারের এটা সেটা জোগাড় করতে, কিন্তু পেরে ওঠে না। একটু ঘি কত কষ্টে গঙ্গানন্দপুরের শশী ঘোষের বাড়ি থেকে জোগাড় করে নিয়ে এলো, তাও ঘোষমশাই 8 টাকা সেরের কমে ছাড়তে চায় না।
ব্রাহ্মণত্বের দোহাই দিয়ে অনেক করে ঘিটুকু জোগাড় করা। ঘি যদি বা মেলে দূর গ্রামে, নিজ গ্রামে না মেলে একটু দুধ না একটু মাছ। অনঙ্গ বউ বললে, ওগো, তুমি টোটো করে এমন বেরিও না, তোমার চেহারাটা খারাপ হয়ে গিয়েছে, আয়নায় মুখখানা একবার দেখো তো। গঙ্গাচরণ বললে, দেখা আমার আছে, তুমি ঠান্ডা হতো। চাল পেয়েছিলে? অল্প জোগাড় করেছিলাম কাল। তোমরা খেয়েছ? হুম। অনঙ্গ বউ আতর থেকে বেরুলেও নড়তে চড়তে পারে না, শুয়ে থাকে। রান্না করে গঙ্গাচরণ ও হাবু। পাঠশালা আজকাল সব দিন হয় না। বিশ্বাসমশাই এখান থেকে সরে যাওয়াতে পাঠশালার অবস্থা ভালো নয়। এ দুদিনে আকস্মিক বিপদপাতের মতো দুর্গা ভট্টাচ একদিন এসে হাজির। গঙ্গাচরণ পাঠশালাতে ছেলে পড়াচ্ছে। এই যে পণ্ডিত মশাই। গঙ্গাচরণ চমকে গেল, বলে, আসুন, কি ব্যাপার? এলাম। ও, কি মনে করে? মা ভালো আছেন? হুম। সন্তানাদি কিছু হলো? হয়েছে। গঙ্গাচরণ তখন ভাবছে, দুর্গা ভট্টাচার্যের মতলবখানা কি? ভট্টাচ কি বাড়ি যেতে চাইবে নাকি? কি মুশকিলে সে পড়েছে। কত বড় লোক আছে দেশে, তাদের বাড়িতে জানা কেন বাপু? আমি নিজে পাইনি খেতে, কোনো রকমের ছেলে দুটো আর রোগা বউটার জন্য দুটি চাল আটা কত কষ্ট করে জোগাড় করে আনি, ভগবান তা জানেন। থাকে থাকে এ ভেজাল কোথা থেকে এসে জোটে তার মধ্যে। দুর্গা একটা ছেলেকে উঠিয়ে তার কেরোসিনের কাঠের বাক্সটার উপর বসল। তারপর গলার উড়ুনিখানা গলা থেকে খুলে হাঁটুর উপর রেখে বললে, একটু জল খাওয়াতে? হ্যাঁ হ্যাঁ। ওরে পটলা, টিউবওয়েল থেকে জল নিয়ে আয় দেখি, ঘটিটা মেজে। একটা কথা আছে আপনার সঙ্গে, বলছি, জলটা খাই, তেষ্টায় জিভ শুকিয়ে গিয়েছে। জল পান করে দুর্গা পণ্ডিত একটু সুস্থ হয়ে বললে, আহ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর দুর্গাই প্রথম বললে, বড় বিপদে পড়েছি পণ্ডিত মশাই। কি? এই মনন্তর, তার ওপর চাকরিটা গেল। পাঠশালার চাকরি? হ্যাঁ মশাই। হয়েছে কি, আমি আজ ৯টি বছর কামদেবপুর পাঠশালায় সেকেন্ড পণ্ডিতি করছি। মাইনে আগে ছিল ৩.৫ টাকা, এখন দেয় ৫ টাকা। তা মশাই, গোয়ালা হলো স্কুলের সেক্রেটারি। আজ ৫ মাস হলো কোথা থেকে এক গোয়ালার ছেলে জুটিয়ে এনে তাকে দিয়েছে চাকরি। সে করলে কি মশাই, দার্জিলিং গেল বেড়াতে, সেখান থেকে এসে উন্মাদ পাগল হয়ে গেল। কেন কেন? তা কি করে জানবো মশাই? কোথাকার নাকি ফটোগ্রাফ তুলতে গিয়েছিল, সাহেব কি খাইয়ে দেয়, এই তো শুনতে পাই। মশাই, তুমি পাও ৫ টাকা মাইনে, তোমার সেই দার্জিলিংয়ে যাওয়ার কি দরকার? সেখানে সাহেব সুবোধের জায়গা, বাঙালিরা সেখানে গেলে পাগল করে দেয় ওষুধ খাইয়ে, সাধে কি আর বলে? সে যাক, আসল কথাটা কি সংক্ষেপে বলুন। তারপর সে ছোকরা আজ ৩ মাস হলো পরে এসে জুটেছে, এখন আর পাগল নেই, সেরে গিয়েছে। তাকে নেবে বলে আমায় বললে, আপনি ১ মাস ছুটির দরখাস্ত করুন। আপনি করে দিলেন? দিতে হলো। হেডমাস্টার নিজে আমার টেবিলে এসে বলে, লিখুন দরখাস্ত। লিখলাম। কি আর করি, তখনই মঞ্জুর করে দিলে। এখন দেখুন বিপদ, ঘরে নেই চাল, তার উপর নেই চাকরি। আমি এখন কি করি? বাড়ি শুদ্ধ যে না খেয়ে মরে, তাই ভাবলাম যাই আপনার কাছে, একটা পরামর্শ দেন। আর তো কেউ নেই যে তাকে দুঃখের কথা বলি। গঙ্গাচরণ মনে মনে বললে, দুঃখের কথা একবার ছেড়ে ১০০ বার বলো, কিন্তু বাড়ি যেতে চাও যদি, তবেই তো আসল মুশকিল। দুর্গা ভট্টাচার্যের মতলবখানা যে কি, তা গঙ্গাচরণ ধরতে না পেরে সন্দিগ্ধ দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল। ছেলে দুটির চাল জোটানো যাচ্ছে না, বউটার জন্যে কত কেঁদে কোকিয়ে ১ সের আটা নিয়ে আসা। এই সময় দুর্গা ভট্টাচার্য যদি গিয়ে ঘাড়ে চাপে, তবে চোখে অন্ধকার দেখতে হবে যে দেখছি। স্ত্রীও এমন নির্বোধ, যদি ও গিয়ে হাজির হয় আর কাঁদুনি গায় তার সামনে, তবে আর দেখতে হবে না, মুখের ভাত বেড়ে দেবে, নিজে না খেয়ে ওই বড়টাকে খাওয়াবে। না, কি বিপদে এসে পড়েছে। এখন মতলবখানা কি বুড়োর? বসে বসে গঙ্গাচরণ আকাশ পাতাল ভাবতে লাগল। যদি ছুটির পরে দুর্গা ভট্টাচার্য তার সঙ্গে তার বাড়ি যেতে চায়, তবে না, ও চলবে না। একটা কিছু ফন্দি বান না করলে চলবে না। এমন কিসের খাতির দুর্গা ভট্টাচার্যের সঙ্গে, যে নিজের স্ত্রীপুত্রের মুখ বঞ্চিত করে ওকে খেতে দিতে হবে? দুর্গা ভট্টাচার্য বলে, ছুটি দেবেন কখন? ছুটি এখনো অনেক দেরি। সকাল বিকেল করেন না একবেলায়? একবেলা। গঙ্গাচরণ তামাক সেজে খাওয়ালে নিজের হাতে দুর্গাকে।
দুর্গা তামাক খেয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে হুঁকোটি গঙ্গাচরণের হাতে দিয়ে বললে, এখন যে বড় বিপদে পড়ে গেলাম, চাকরি নেই, হাতে একটা পয়সা নেই। আপনার কাছে বলতে কি, আজ দুদিন সপরিবারে না খেয়ে খিদের জ্বালায় ছুটে এলাম, বলি কোথায় যাই। আর কেউ তো নেই কোথাও। মা ঠাকুরন দয়া করেন, মা আমার, অন্নপূর্ণা আমার। তাই এর অর্থ সুস্পষ্ট, দুর্গা ভট্টাচ বাড়ি যাবে। সেই জন্যই এখনো ওঠেনি, বসে বসে তামাক খাচ্ছে। দুদিন খায়নি। সে যখনই আসে তখনই বলে 2 দিন খায়নি, 3 দিন খায়নি। কে মশাই তোমাকে রোজ রোজ খাওয়ায়, আর এই দুর্দিনে? লোকের তো একটা বিবেচনা থাকা উচিত। কি মতলব ফাঁদা যায়? বলা যাবে কি ও বাপের বাড়ি গিয়েছে, কিংবা ওর বড্ড অসুখ। হুম, তাহলে ও আপদটা সেখানে দেখতে যেতে পারে। গঙ্গাচরণ আকাশ পাতাল ভেবে কিছুই পেল না। ছুটির সময় হয়ে এলো। পাঠশালার ছুটি দিয়ে গঙ্গাচরণ যেমন বাড়ির দিকে চলবে, ও অমনি চলবে গঙ্গাচরণের সঙ্গে। সোজাসুজি কথা বললে কেমন হয়? না মশাই, এবার আর সুবিধে হবে না আমার ওখানে। বাড়িতে অসুখ, তার ওপর চালের টানাটানি। কিন্তু পরবর্তী সংবাদের জন্য গঙ্গাচরণ প্রস্তুত ছিল না। বেলা যত যায় দুর্গা ভট্টাচ মাঝে মাঝে পাঠশালা থেকে নামে আর রাস্তার ওপর গিয়ে দাঁড়িয়ে শেখহাটি মনিরামপুরের বিলের দিকে চেয়ে চেয়ে কি যেন দেখে। 2-3 বার এরকম করবার পরে গঙ্গাচরণ কৌতূহলে সুরে বললে, কি দেখছেন? এত দেরি হচ্ছে কেন? তাই দেখছি। কাদের দেরি হচ্ছে? কারা? ওই যে বললাম, বাড়ির সবাই আসছে কিনা। আমার স্ত্রী, মেয়েটা আর 2টি ছেলে, সব না খেয়ে আছে যে। আর কোনো উপায় তো দেখলাম না। বলি চলো আমার অন্নপূর্ণা মার কাছে। না খেয়ে 16-17 বছরের মেয়েটা বড্ড কাতর হয়ে পড়েছে, দিশেহারা মতো হয়ে গিয়েছে মশাই। তা আমি 2টো কলাই সেদ্ধ খেলাম মনিরামপুরের নিধু চক্রবর্তীর বাড়ি এসে। তাদেরও সেই অবস্থা, গোয়াল আর বামুন। এ দুদিনে কোনো কাজকর্ম নেই, পায় কোথায় বলুন? চাল একদানা নেই তাদের ঘরে। নিধু চক্রবর্তীর বুড়ো মা বুঝি জ্বরে ভুগছে আজ 2 মাস, ওই ঘুষঘুষে জ্বর। তার জন্যে 2টো পুরনো চাল জোগাড় করা আছে, তিনি খান। ওরা খেতে বসেছে সিদ্ধ কলাই। সব সমান অবস্থা। আমি বলি, আমি এগিয়ে গিয়ে বসি পণ্ডিত মশাইয়ের পাঠশালায়, তোমরা এসো। সর্বনাশের মাথায় পা। দুর্গা ভট্টাচ গোষ্ঠী সমেত এ দুর্দিনে তার বাড়ি এসে জুটেছে, তাহলে মতলব করেছে দেখছি ভালোই। এখন উপায়? সোজাসুজি বলাই ভালো নাকি? এমন সময় রাস্তা থেকে বালিকা কণ্ঠে শোনা গেল, ও বাবা, কে রে ময়না? বলেই দুর্গা পণ্ডিত বাইরে চলে গেল। গঙ্গাচরণ বাইরের দিকে চেয়ে দেখলে একটি 16-17 বছরের মেয়ে পাঠশালার সামনে পথের ওপর দাঁড়িয়ে আছে। মেয়েটিকে নিয়ে অল্প একটু পরে দুর্গা পণ্ডিত পাঠশালায় ঢুকে বললে, এই আমার মেয়ে ময়না, ভালো নাম হৈমবতী। প্রণাম করো মা। কি বিষম মুশকিল। হৈমবতী এগিয়ে এসে প্রণাম করলে সলজ্জভাবে। বেশ সুন্দরী মেয়ে। ওই রোগা পটকা দড়ির মতো চেহারা দুর্গা ভট্টাচার্যের এমন সুন্দর মেয়ে। দুর্গা ভট্টাচ বললে, ওরা সব কই? হৈমবতী বললে, ওই যে বাবা, গাছতলায় বসে আছে মা আর খোকারা। আমি ওদের কাছে যাই বাবা। বোচকা নিয়ে মা হাঁটতে পারছে না। গঙ্গাচরণের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদের তাড়ানো আর তত সহজ নয়। এরা বোচকা বুচকে নিয়ে আহারের সন্ধানে দেশ ত্যাগ করে যখন রওনাই হয়েছে। বিশেষ করে মেয়েটিকে দেখে গঙ্গাচরণের মন নরম হয়েছে। অমন সুন্দরী মেয়ের অদৃষ্টে কি দুঃখ। খেতে পায়নি আজ 2 দিন। আহা! স্নেহে গঙ্গাচরণের মন ভরে উঠল। একটু পরে পাঠশালা ছুটি দিয়ে গঙ্গাচরণ সদল বলে বাড়ির দিকে রওনা হল। এরপর দিন কতক কেটে গেল। গঙ্গাচরণের বাড়িতে দুর্গা ভট্টাচার্যের পরিবারবর্গ পাকাপোক্তভাবে বসেছে। অনঙ্গবউ নিজে খেতে না পেয়ে চিঁচি করছে, অথচ সে কাউকে বাড়ি থেকে তাড়াবে না, ফলে সবাই মিলে উপোস করছে। এর মধ্যে ময়না বড় ভালো মেয়ে, গঙ্গাচরণ ক্রমে লক্ষ্য করলে। কোনো খাবার জিনিস জোগাড় হলে ময়না আগে নিয়ে আসে অনঙ্গবউকে খাওয়াতে, বলে, ও কাকিমা, এটুকু খেয়ে নাও তো। ময়নার মা আবার বড় কড়া সমালোচক। সে বলে, যা, ও তোর কাকিমাকে দিতে হবে না, ওর শরীর খারাপ। ও তোমার ওই ময়দার গোলা এখন খেতে বসুক, যাও নিয়ে। দুর্গা ভট্টাচ কোথায় সকালে উঠে চলে যায়, অনেক বেলা করে বাড়ি ফেরে। কিছু না কিছু খাবার জিনিস প্রায়ই আনে। চাল আনতে পারে না বটে, কিন্তু আনে হয়তো একটা নারকেল, একটা মানকচু, 2টো বিড়ি কলাই, নিদেন 2টো বড়ি। আজকাল দুর্গা ভিক্ষে করতে শুরু করেছে, তবে তার ভিক্ষেটা ঠিক আর 5 জন ভিক্ষুকের মতো নয়। ওর মধ্যে একটু কায়দা আছে। সেদিন দুপুরে দুর্গা গিয়ে হাজির
এ গ্রামেরই কাপালি পাড়ায়। নিধু কাপালির বাড়ির দাওয়ায় উঠে বললে, একটু তামাক খাওয়াতে পারো? নিধু কাপালি ব্রাহ্মণ দেখে শশব্যস্ত হয়ে বললে, আসুন আসুন, আসুন বসুন। ঠাকুরের কোত্থেকে আসা হচ্ছে? আমার বাড়ি কামদেবপুর। আমি আছি এই গঙ্গাচরণ বাবুর বাড়ি। আপনার কেউ হন, জামাই নাকি? না না, আমার স্বজাতি ব্রাহ্মণ। এমনি এসে আছি ওর ওখানে। আপনার কি করা হয়? কিছুই না, বাড়িতে জমি জমা আছে, দুটো গোলা ছিল ধান ভর্তি। তা শুনলাম ধান রাখতে দেবে না গভর্নমেন্টের লোক। 20 মণ ধানের বেশি নাকি রাখতে দেবে না, সব বিক্রি করে ফেললাম। বলা বাহুল্য এসব কথা সর্বৈব মিথ্যা। নিধুর কিন্তু খুব শ্রদ্ধা হয়ে যায়। দুগোলা ধানের মালিক যে ছিল এ বাজারে, সে সাধারণ লোক নয়, হতেই পারে না। 18 টাকা করে ধানের মণ। দুগোলায় অন্তত 700-800 মণ ধান ছিল। মোটা টাকা রয়েছে ওর হাতে। দুর্গা তামাক টানতে টানতে বলে, বাপু হে, ঘরে চিড়ে আছে, দুটো দিতে পারো? এ গায়ে তোমাদের দেখছি খাদ্য খাদকের বড় অভাব। আগে এখানে খাদ্য খাদক মেলেই না। চিড়ে ঘরে নেই ঠাকুরমশাই, বড় লজ্জায় ফেললেন। না না, লজ্জা কি? তোমাদের এই গ্রামে বাপু এরকমই কাণ্ড, খাদ্য খাদক কিছু মেলে না। কদিন থেকে ভাবছি দুটো চিড়ে ভাজা খাবো, তাই এই জোগাড় করতেই পারলাম না। অথচ আমার গোলায় 1 পটি 1.5 পটি ধান ছিল এই সেদিন। নিধু কাপালি কাঁচুমাচু হয়ে গেল। এত বড় লোকের সামনে কি লজ্জাতেই সে পড়ে গেল। দুর্গা বললে, যাগ্গে, আমসত্ত্ব আছে ঘরে? আগে না, তাও নেই। ছেলেপিলেরা সব খেয়ে ফেলে দিয়েছে। পুরনো তেঁতুল? আগে না, বড় অরুচি হয়ে গেছে মুখে কি না, তাই দুটো চিড়ে ভাজা, পুরনো তেঁতুল এইসব মুখে, বুঝলে না? আরে মশাই, লড়াই বেঁধেছে বলে মুখ তো আর মানবে না। এই চাল কুমড়ো তোমার? সামনে গোলার ওপরে চাল কুমড়ো লতার, বড় বড় চাল কুমড়ো সাদা হয়ে গিয়েছে পেকে। সারি সারি অনেকগুলো আড় হয়ে আছে গোলার চালে। নিধু কাপালি বিনীতভাবে বললে, আগে আমারই। দাও একখানা ভালো দেখে। বড়ি দিতে হবে? আগে হ্যাঁ, এখনই। নিধু হা হা করে ছুটে গেল এবং একটা বড় পাকা চাল কুমড়ো পেড়ে নিয়ে এলো গোলার চাল থেকে। দুর্গা ভট্টাচ সেটি হাতে ঝুলিয়ে গঙ্গাচরণের বাড়ির দিকে রওনা হল হৃষ্ট মনে। অনঙ্গ বউ বললে, ওটা কি হবে জ্যাঠামশাই? নিয়ে এলাম মা, আনলেই কাজ দেয়। খাবার জিনিস তো, বড়ি দিও। কলাই খেয়ে প্রাণ বেঁচে আছে, বড়ি আর কি দিয়ে দেব জ্যাঠামশাই? আচ্ছা রও, কলাইয়ের ব্যবস্থা করে ফেলছি কাল থেকে। না জ্যাঠামশাই, আপনি আমাদের বাড়ি এসেছেন, আর বেরোতে হবে না লোকের বাড়ি চাইতে। যা জোটে তাই খাব। কি জানো মা, ব্রাহ্মণের উপজীবিকা হলো ভিক্ষা, এতে লজ্জা নেই কিছু। আমার নেই, আমি ভিক্ষা করব। লড়াই বেঁধেছে বলে পেট মানবে? না জ্যাঠামশাই, আপনার পায়ে পড়ি, ওতে দরকার নেই। আচ্ছা, তুমি চুপ করে থাকো, সে ব্যবস্থা হবে। দুর্গা ভট্টাচ গঙ্গাচরণকে সন্ধ্যাবেলা বললে, একটা পরামর্শ করি। চাষাগায়ে জ্যোতিষীর ব্যবসা বেশ চলে, কাল থেকে বেরোবেন। ওদেরই হাতে আজকাল পয়সা। সে গুড়েবালি, আগে চলতো, এখন আর চলবে না। চাল ডাল কেউ দিতে পারবে না। পয়সা হয়তো দেবে, কিন্তু চাল দেবে কে? কিনবেন কোথায়? ধান যদি দেয়? কোথাও নেই এদেশে। সে যার আছে নুকিয়ে রেখেছে, বের করলে পুলিশের হাঙ্গামা, ভয়ে গাপ করে ফেলছে সব। চাষাগায়ের হালচাল আমাকে শেখাতে হবে না। তাহলেও কাল দুজনে বেরোই, চলুন, নয়তো না খেয়ে মরতে হবে সপরিবারে। যার জমি নেই বাজারে তাকে উপোস করতেই হবে। জমি না চষে পরের খাবে, এ আর চলবে না। চাষা লাঙল ধরে চাষ করে, আমরা তার উপর বসে খাই। এ ব্যবস্থা ছিল বলেই আজ আমাদের এ দুর্দশা। গঙ্গাচরণ একটু দম নিয়ে আবার বললে, না, ও জ্যোতিষ টতিষ নয়। এবার যদি নিজের হাতে লাঙল ধরে চাষ করতে হয় তাও করব, একটু জমি পেলে হয়। দুর্গা হেসে বললে, জমির অভাব নেই দেশে। নীলকুঠির আমল থেকে বিস্তর জমি পড়ে। আমারই বাড়ির আশেপাশে 2 বিঘে জমি জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আমার ভিটে জমির সামিল সে জমি। আপনি করেন না কেন? কি করব তাতে? যা হয়। রাঙা আলু করলেও তো পারতেন, তাই খেয়েও 2 মাস কাটত। আমাদের ভদ্রলোকদের কতগুলো মস্ত দোষ আছে, পরের পরিশ্রমে আমরা খাব। আপনি আমি এমন কিছু 200 টাকার চাকরি করি নে, অথচ জমি করব না। এবার টের পাচ্ছে মজা। দুর্গা ভট্টাচ ওসব বোঝে না। সকলেই চাষ করবে নাকি? মজার কথা। ও হলো বৈশ্যের কাজ। ব্রাহ্মণ বৈশ্যের কাজ করবে? তা কালে কালে তাও হবে। তিনি শুনেছেন শহরে নাকি কোন বামুনের ছেলে জুতোর দোকান করেছে। জুতোর দোকান
ভেবে দেখো, ব্রাহ্মণের আর কি হতে বাকি রইল। কালীপদের বড় বউ এসে অনঙ্গ বউকে ফিসফিস করে বললে, কাল থেকে ছোট বউকে পাওয়া যাচ্ছে না। অনঙ্গ বউ বললে, সে কি কথা? তারে তো জানো বামুন দিদি, কেমন স্বভাব ছিল তার। ইটখোলার সে এক ব্যাটার সঙ্গে তুমি সতী নক্কি, সেসব তোমার সঙ্গে বলবো না। এখন কাল বিকাল থেকে আর বাড়িতে দেখছি নে। ঘরের বউ গেল কোথায়? যার যে যায় এখন। যাক, কারো কাছে বলো না। কার কাছে আর বলতে যাচ্ছি দিদি? বলে কাটা কান চুল দিয়ে ঢাকো, তবুও তো লোকে জিজ্ঞেস করবে কোথায় গেল। শুধু জেলিনি এখনই ঢুকবে এখন বাড়িতে, সে রটাবে এখন সারা গায়ে। কি দায়ে আমি পড়েছি। দুদিনের মধ্যে ছোট বউয়ের টিকি দেখা গেল না। খোঁজাখুঁজির চেষ্টা করা হয়েছে। কালীচরণ নিজেও আশপাশের গ্রামে সন্ধান করেছে। অনঙ্গ বউ রাত্রে বলে, কি হল? গঙ্গাচরণ হেসে বললে, কি আর হবে, সে পালিয়েছে সেই যদুপোড়ার সঙ্গে। সেই ঠিকেদার বেটা, ভয়ানক ধড়িবাজ। ওমা, সে কি সর্বনাশ! হ্যাঁ গো, কি হবে ওর ছুটকির? ওকে লাথি মেরে তাড়িয়ে দেবে শখ মিটে গেলে। তখন নাম লেখাতে হবে শহরে গিয়ে, নয়তো ভিক্ষে করতে হবে। চতুর্থ দিন অনেক রাত্রে কে এসে ডাকলে ঘরের বাইরে থেকে, ও বামুন দিদি। ময়না জেগে উঠে বললে, কে ডাকছে বাইরে? ও দিদি বলে। সে উঠে দোর খুলে দিতে ছোট বউ ঘরে ঢুকল। পরনে নতুন কোরা লাল পেড়ে শাড়ি, গায়ে সাদা ব্লাউজ, হাতে নতুন কাঁচের চুড়ি। অনঙ্গ বউ বিস্ময়ের ও আনন্দের সুরে বললে, কি রে ছোট বউ? ছোট বউ মেঝের ওপর বসে পড়ল। একটুখানি চুপ করে থেকে ফিক করে হেসে ফেলল। ময়নার মাও ততক্ষণে উঠেছে। ছোট বউয়ের কাণ্ড সব শুনেছে কদিনে। ময়নার মা ছিল কামদেবপুর গায়ের মধ্যে সকলের চেয়ে নিরীহ মেয়ে মানুষ। কখনো কারো কথায় থাকে না। গরিব ঘরের বউ, দুঃখ ধান্দার মধ্যে চিরকাল ছোট ছোট ছেলেমেয়েগুলোকে মানুষ করে এসেছে। সে শুধু চুপ করে ওর দিকে চেয়ে রইল। এমন অবস্থায় আবার লোকের মুখে হাসি বেরোয়, ময়নার মা এই কথাই ভাবছিল। অনঙ্গ বউ রাগে সুরে বললে, হাসি কিসের? ছোট বউ মুখ চুন করে বললে, এমনি। ও পুটলি কিসের? ওতে চাল, তোমার জন্য এনেছি। ঝাঁটা মারি তোর চালের মাথায়, নিয়ে যা এখান থেকে। আমি কি করব তোর চাল? রাগ করো না মামুন দিদি, পায়ে পড়ি। তুমি রাগ করলেই আমি কোণে যাব। এবার ছোট বউয়ের চোখ দুটো যেন জলে ভরে এলো, সত্যিকার চোখের জল। অনঙ্গ বউয়ের মনটা নরম হল। খানিকটা স্নেহের সুরে বললে, বদমাইশ কোথাকার, ধাড়ি মেয়ে, তোমার কাণ্ডজ্ঞান নেই? কি কাজ করতে কি কাজ করে বসো, তোমার জ্ঞান হয় না? আজ বাদে কাল কোথায় গিয়ে জবাবদিহি করতে হবে সে খেয়াল হয় না তোমার? শতের ঝাঁটা মারে তোমার মাথায়, তবে যদি এ রাগ যায়। অজ্ঞান পাপীকে ভগবানও বোধহয় এমনই সস্নেহে অনুযোগের সুরে তিরস্কার করেন। ছোট বউ মুখ চুন করে মাটির দিকে চেয়ে বসে রইল। এর মধ্যে একদিন মতিমুচিনি অতি অসহায় অবস্থায় এসে পৌঁছল ওদের গায়ে। সকালে হাবু এসে বললে, মতি দিদিকে দেখে এলাম মা, কাপালিদের বাড়ি বসে আছে, ওর চেহারা বড় খারাপ হয়েছে। অনঙ্গ বউ বললে, কিরকম দেখে এলি? রোগা মতো। জ্বর হয়েছে? তা কি জানি, দেখে আসব। হাবু আবার গেল, কিন্তু মতিকে সেখানে না দেখে ফিরে চলে এলো। আর দুদিন ওর কথা কারো মনে নেই। একদিন সকালে মতি হাবুদের বাড়ির সামনে একটা আম গাছের তলায় এসে শুয়ে পড়ল। ওর হাত পা ফুলেছে, মুখ ফুলেছে, হাতে একটা মাটির ভাঁড়। সারা দুপুর সেখানে শুয়ে জ্বরে ভুগেছে। কেউ দেখেনি। বিকেলের দিকে গঙ্গাচরণ বাড়ি ফিরবার পথে ওকে দেখে কাছে গিয়ে বললে, কে? ওকে চিনবার উপায় ছিল না। মতি অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বললে, আমি দাদা ঠাকুর। কে মতি? এখানে কেন? কি হয়েছে তোর? বড় জ্বর দাদা ঠাকুর, 3 দিন খাইনি, দুটো ভাত খাবো। তা হয়েছে ভালো, তুই উঠে আয় দেখি, পারবি? উঠবার সামর্থ্য মতির নেই। গঙ্গাচরণ ওকে ছোবে না, সুতরাং মতি সেখানেই শুয়ে রইল। অনঙ্গবউ শুনতে পেয়ে ব্যস্ত হয়ে উঠল, কিন্তু সেও অত্যন্ত দুর্বল। উঠে মতির কাছে যাওয়ার শক্তি তারও নেই। বললে, ওগো, মতিকে কিছু খেতে দিয়ে এসো। কি দেব? দুটো কলাইয়ের ডাল আছে ভেজানো, এক মুঠো দিয়ে এসো। ও খেয়ে কি মরবে? তার জ্বর আজ কতদিন তাকে জানে। মুখ হাত ফুলে ঢোল হয়েছে। কেন ও খাইয়ে নিমিত্তের ভাগী হব? তবে কি দেব খেতে? কি আছে বাড়িতে? খুব ব্যস্ত হয়ে পড়ল অনঙ্গ, কিন্তু অন্য কিছুই ঘরে নেই। কি খেতে দেওয়া যায়? এক টুকরো কচু ঘরে আছে বটে, কিন্তু তার রোগীর খাদ্য নয়। হাবু পুপ্পাড়ার জঙ্গলের মধ্যে থেকে ওই কচুটুকু আজ 2 দিন আগে তুলে এনেছিল। 2 দিন ধরে এক এক টুকরো সিদ্ধ খেতে খেতে ওই এক ফালি অবশিষ্ট আছে।
ভেবেচিন্তে অনঙ্গবউ বললে, হ্যাঁ গা, কচু বেটে জল দিয়ে সিদ্ধ করে দিলে রোগী খেতে পারে না? তা বোধহয় পারে। মানকচু, জঙ্গুলে মানকচু, তা দাও। সেই অতি তুচ্ছ খাদ্য ও পথ্য একটা কলার পাতায় মুড়ে হাবু মতির সামনে নিয়ে গেল। অনঙ্গবউ অতি যত্ন নিয়ে জিনিসটা তৈরি করে দিয়েছে। হাবুকে বলে দিয়েছে, ওকে এখানে নিয়ে আসবি, বাইরের পৈঠেতে বিচুলি পেতে পুরো বিছানা করে দিলেই হবে। আমতলায় শুয়ে থাকলে কি বাঁচে? হাবু গিয়ে ডাকলে, ও মতি দিদি, এটুকু নাও। মতি ক্ষীণস্বরে বললে, কি? মা খাবার পাঠিয়েছে। কে? আমার মা। আমার নাম হাবু, চিনতে পারছো না? মতি কথা বলে না। খানিক্ষণ কেটে গেল। হাবু আবার বললে, ও মতি দিদি। কি? খাবার নাও, মা দিয়েছে পাঠিয়ে। শালিক পাখি, শালিক পাখি, ধানের যাওয়ায় বাস। ও মতি দিদি, ওসব কি বলছো? কে তুমি? আমি হাবু। ভাতশালায় আমাদের বাড়ি ছিল, মনে পড়ে? বিলির ধারের পদ্ম ফুল, নাকের আগায় মতির দুল। ওরকম বলো না, খেয়ে নাও, গায়ে বল পাবে। কি? এই খাবার খেয়ে নাও। কে তুমি? আমি হাবু, আমার বাবার নাম গঙ্গাচরণ চক্রবর্তী। পণ্ডিত মশাই ছিলেন, মনে পড়ে না? হুম। তবে এই নাও খাবার, মা পাঠিয়েছে। ওখানে রেখে যাও, কুকুরে খেয়ে ফেলবে। তুমি খেয়ে নাও, নিয়ে আমাদের বাড়ি চলো, মা যেতে বলেছে। কে তুমি? আমি হাবু, আমার বাবার নাম। মতি আর কথা বললে না, যেন ঘুমিয়ে পড়ল। হাবু ছেলে মানুষ। আরও দু তিনবার ডাকাডাকি করে কোনো উত্তর না পেয়ে সে কচু বাটাটুকু ওর শিওরের কাছে রেখে চলে এলো। অনঙ্গবউ বললে, কি রে মতি কই, নিয়ে এলি নে? সে ঘুমোচ্ছে মা, কিসব কথা বলে আবল তাবল। আমার তো ভয়ই হয়ে গেল। খাবার রেখে এসেছি তার শিওরে। আরেকবার গিয়ে দেখে আসবি একটু পরে। বাবাকে একটু যেতে বলো, বাবা ফিরলে। তুই আরেকটু পরে গিয়ে খাবারটুকু খাইয়ে আসবি। আরও কিছুক্ষণ পরে হাবু গিয়ে দেখে এলো মতি সেইভাবেই মুখ গুজে পড়ে আছে। উঠলও না বা ওর সঙ্গে কোনো কথাও বললে না। কচুবাটা সেইভাবে ওর শিওরের কাছেই পড়ে। হাবু অনেক ডাকাডাকি করলে, ও মতি দিদি। সন্ধ্যা হয়ে এলো। অন্ধকার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ দেখা দিলে বোধহয় জল হবে। হাবু খুব ব্যস্ত হয়ে পড়ল। বৃষ্টিতে ভিজবে এখানে বসে থাকলে। মতি দিদিও এখানে শুয়ে থাকলে ভিজে মরবে। এখন কি করা যায়? মাকে এসে ও সব কথা বললে। অনঙ্গবউ বললে, ময়নাকে নিয়ে যা, দুজনে ধরাধরি করে নিয়ে এসে বাইরের পৈঠিতে শুয়ে রেখে দে। ময়না হাসি খুশি প্রিয় চঞ্চল মেয়ে। সে বললে, আমরা আনতে পারব? কি জাত কাকিমা? মুচি। ময়না নাক সিটকে বললে, ও মুচিকে ছুতে গেলাম বইকে ভর সন্ধেবেলা? আমি পারব না, আমি না বামুনের মেয়ে। বলেই হাসতে হাসতে হাবুর সঙ্গে বেরিয়ে চলে গেল। দুজনে গিয়ে দেখলে মতি সেইভাবেই শুয়ে আছে, সেই একই দিকে ফিরে। ওর মাথার শিওরে সেই কচুবাটা, পাশে একটা মাটির ভাঁড়। ময়না গিয়ে ডাকলে, অমতি। কোনো সাড়া শব্দ নেই। ময়না হাবুর চেয়ে বয়সে বড়, বুদ্ধিশুদ্ধি তার আরও একটু পেকেছে। সে আরও কাছে এগিয়ে গিয়ে ভালো করে দেখে বললে, কাকাবাবু বাড়ি থাকেন তো ডেকে নিয়ে দেখি। হাবু বললে, কেন? আমার যেন কেমন কেমন মনে হচ্ছে হাবু, একজন কোনো বড় লোককে ডেকে নিয়ে দেখি। এমন সময় দেখা গেল কাপালিদের ছোট বউ সে পথে আসছে। ময়না বললে, ও মাসি, শোনো এদিকে। কি? এসে দেখে যাও, মতি দিদি কথাবার্তা বলছে না, এমন করে শুয়ে আছে কেন? ছোট বউ তাড়াতাড়ি এগিয়ে এসে ভালো করে দেখলে মতি মারা গিয়েছে। সে আর উঠে কচুবাটা খাবে না, ভাঁড়েও আর খাবে না জল। তার জীবনের যা কিছু সঞ্চয় তা পথের ধারেই ফেলে রেখে সে পরপারে চলে গিয়েছে। ছোট বউ আর ময়নার মুখে সব শুনে অনঙ্গ বউ হাউ হাউ করে কাঁপতে লাগল। গ্রামে থাকা খুব মুশকিল হয়ে পড়ল মতি মুচিনের মৃত্যু হওয়ার পরে। অনাহারে মৃত্যু এই প্রথম। এর আগে কেউ জানত না বা বিশ্বাসও করেনি যে অনাহারে আবার মানুষ মরতে পারে। এত ফল থাকতে গাছে গাছে, নদীর জলে এত মাছ থাকতে, বিশেষ করে এত লোক যেখানে বাস করে গ্রামে ও পাশের গ্রামে, তখন মানুষ কখনো না খেয়ে মরে? কেউ না কেউ খেতে দেবেই, না খেয়ে সত্যি কেউ মরবে না। কিন্তু মতি মুচিনির ব্যাপার সকলেই বুঝলে, না খেয়ে মানুষে তাহলে তো মরতে পারে। এতদিন যা গল্পে কাহিনীতে শোনা যেত, আজ তা সম্ভবের গণ্ডির মধ্যে এসে পৌঁছে গেল। কই, এই যে একটা লোক মারা গেল না খেয়ে, কেউ তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলে না।
সকলের মনে বিষম একটা আশঙ্কার সৃষ্টি হল। সবাই তো তাহলে না খেয়ে মরতে পারে। দুর্গা ভট্টাচার্য সেদিন দাওয়ায় বসে মতি মুচিনির মৃত্যু দৃশ্য দেখলে মনে মনে ভাবলে, এবার আমার অতগুলো ছেলে মেয়েকে খেতে দেবে কে? এদের ঘরে তো খাবার নেই। কোনোদিন এক খুঁচি কলাইয়ের ডাল, কোনোদিন বা একটা কুমড়ো, তাই সবাই মিলে ভাগ করে খাওয়া। দুর্গা ভট্টাচার্য বুড়ো মানুষ, ওর তাতে পেট ভরে না, পেটে খিদে লেগেই থাকে। খিদে কোনোদিন ভাঙে না, দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এমনভাবে আর কদিন এখানে চলবে? মতির মৃতদেহ আমতলাতে পড়ে আছে। কত লোক দেখতে আসছে, দূর থেকে দেখে ভয়ে ভয়ে চলে যাচ্ছে। আজ যা ওর হয়েছে তা তো সকলেরই হতে পারে। ও যেন গ্রামের লোকের চোখ ফুটিয়ে দিয়ে গেল। একটি মূর্তিমান বিপদের সংকেত স্বরূপ ওর মৃতদেহটা পড়ে রয়েছে আমগাছতলায়। অনাহারে প্রথম মৃত্যুর অশনি সংকেত। দুর্গা ভট্টাচার্য বললে, তাই তো ভায়া, এখন কি করা যায়? গঙ্গাচরণ সন্তুষ্ট ছিল না ওর ওপর। একপাল ছেলে মেয়ে নিয়ে এসে ঘাড়ে বসে খাচ্ছে এই বিপদের সময়। স্ত্রীর ভয়ে কিছু বলতেও পারা যায় না। বিরক্ত সুরে বললে, কি আর করা যাবে? সকলের যা দশা আমাদেরও তাই হবে। না খেয়ে আর কটা দিনই বা চলবে ভাবছি। একটা হিললে না হলি যাই বা কোথায়? একটা হিললে কি এখানে বসে হবে? চেষ্টা করে দেখতে হবে। অনঙ্গ বউ কাপড়ের ছোট্ট এতটুকু একটা পুটুলি হাতে ওদের দেখিয়ে দেখিয়ে বললে, এতে কি আছে বলো তো? জ্যাঠামশাই বলুন তো, এতে কি? কি জানি কি। এতে আছে শশার বীজ, নাওয়ের বীজ আর শাকালুর বীজ। কাপালিদের ছোট বউ দিয়ে গিয়েছে, এ পুঁতে দেব আমাদের উঠানে। গঙ্গাচরণ বললে, সে আশা এখন বসে থাকো। কবে তোমার নাও শাক ফলবে, আর তাই খেয়ে দুঃখ এবার ঘুচবে। সবাইকে মরতে হবে এবার মতির মতো। অনঙ্গ বউ বললে, হ্যাঁ গা, মতির দেহটা ওখানে পড়ে থাকবে আর শিয়াল কুকুর খাবে। ওর একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা হবে? ওর জাতের কেউ এ গায়ে নেই। থাকলেও কেউ আসবে না, কেউ ছোবে না মরা। না যদি কেউ আসে, চলো আমরা সবাই মিলে মতির সৎকার করি গে। ওকে ওভাবে ওখানে পড়ে থাকতে দেব না। ও বড় ভালোবাসত আমায়। আমারই কাছে মরতে এলো শেষকালে। ভালোবাসত বড্ড যে হতভাগী। অনঙ্গ বউ আঁচলের ভাঁজ দিয়ে চোখ মুছলে। হৃদয় সকলের থাকে না। যার থাকে তার আনন্দ যত, কষ্টও তত। অনঙ্গ বউ ছটফট করছে মতির মৃতদেহটা ওভাবে পড়ে থাকতে দেখে। কিছুতে ওর মনে স্বস্তি পাচ্ছে না। তার নিজের যে সে অবস্থা নয়, তাহলে সে আর ময়না দুজনে মিলে মৃতদেহটা সৎকার করে আসত। দুর্গা ভট্টাচার্য বললে, চলো ভায়া, আমরা দুজনে যা হোক করে ওটির ব্যবস্থা করে আসি। গঙ্গাচরণ একটু অবাক হয়ে গেল। দুর্গা ভট্টাচার্যের মুখে এত পরোপকারের কথা, কিন্তু কার মধ্যে কি থাকে বোঝা কি যায়? সত্যি সে তা করলেও শেষ পর্যন্ত। দুর্গা ভট্টাচার্য আর গঙ্গাচরণ আর কাপালিদের ছোট বউ। আরও দুদিন কেটে গেল। শোনা গেল গ্রাম ছেড়ে অনেক লোক পালাচ্ছে। রাত্রির মধ্যে অর্ধেক লোক চলে গিয়েছে কাপালিপাড়া থেকে। কাপালিদের ছোট বউ সকালে এসে জানালেন অনঙ্গ বউকে, সে চলে যাচ্ছে। অনঙ্গ বউ বললে, কোথায় যাবি রে? সবাই যেখানে যাচ্ছে শহরে, সেখানে গেলে গভর্নমেন্টও নাকি খেতে দিচ্ছে। কে বললে? শুনলাম, সবাই বলছে। কার সঙ্গে যাবি? তোর স্বামী যাবে? সে তো বাড়ি নেই। সে আজ দিন ৫-৭ বেগুন বেচতে গিয়েছে শহরের হাটে, আর আজও তো ফিরল না। কোথায় গেল তা কি করে বলবো? তুমি যেখানে আমিও সেখানে। তুই যেতে পারবি নে। আমার কথা শোন চুটকি, তোর অল্প বয়স, নানা বিপদ পথে মেয়ে মানুষের। আমার কাছে থাক তুই। আমি যদি খেতে পাই তুইও পাবি। আমার ছোট বোনের মতো থাকবি। যদি না খেয়ে মরি, দুজনেই মরব। কাপালি বউ ৭-৫ ভেবে চুপ করে রইল। অনঙ্গ বউ বললে, কথা দিয়ে যাবি নে? তুমি যখন বলছো দিদি, তোমার কথা ঠেলতে পারিনি, তাই হবে। যাবি নে তো? না, দাঁড়াও দিদি, আমি চট করে এক জায়গা থেকে আসি, এখনই আসছি। ইটখোলার পাশে অশ্বত্থতলায় যদুপোড়া অপেক্ষা করছে। বেলা ৮টার বেশি নয়। ওকে দেখে বললে, এই বুঝি তোমার সকালবেলা? ইটখোলার কুলিদের হাজরে হয়ে গেল, বেলা দুপুর হয়েছে। ও বেলা কখন গাড়ি নিয়ে আসব? সন্ধে সময়? ছোট বউ বললে, আনতে হবে না। যদুপোড়া আশ্চর্য হওয়া সুরে বললে, আনতে হবে না গাড়ি? তার মানে কি, হেঁটে যাবে? পথ তো কম নয়। ছোট বউ হাত নেড়ে নেড়ে ভঙ্গি করে কৌতুকে সুরে বললে, হাঁটবও না, যাবও না। যাবে না মানে? মানে যাব না। যদুপোড়া রাগের সুরে বললে, যাবে না তবে আমাকে এমন করে নাচালে কেন?
বেশ করেছি। কথা শেষ করেই কাপালি বউ ফিরে চলে আসবার জন্য উদ্যত হয়েছে দেখে যদুপোড়া দাঁত খিচিয়ে বললে, না খেয়ে মরছিলে বলে ব্যবস্থা করেছিলাম, না যাও, মরো না খেয়ে। কাপালি বউ কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল। যদুপোড়া চেঁচিয়ে ডাক দিলে, শুনে যাও, একটা কথা আছে। কাপালি বউ একবার দূর থেকে চেয়ে দেখল পিছন ফিরে, একটু ইতস্তত করল, তারপর একেবারেই চলে গেল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শশনী সংকেত, পড়ছিলাম এর ষষ্ঠ শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।